দেব তার সাথে তো আপনার অনেকগুলো কাজ হলো। এখন হি ইজ আ মেগাস্টার, সুপারস্টার, আপনি যাই বলেন না কেন, মানে হিউজ পপুলারিটি। আপনার ওকে নিয়ে মতামত কি? প্রজাপতি টুয়ের একটা সিন আছে, মিঠুন দা আর দেব। দেব বসে আছে, মিঠুন দা এলেন। সিনটা পুরো মিঠুন দার ছিল, কিন্তু দেব কি করে দিয়ে গেল না, আমরা সবাই তাজ্জব, মানে ওখানে যারা ছিল সবাই হাওয়া করে কাঁদছে। তো ইমোশন তো অভিনেতাদের জন্য ভালো, পলিটিশিয়ানদের জন্য ভালো কি? একটা ফিল্ম হিট করাতে বা একটা ফিল্ম চলতে মিউজিকের অবদান কতটা? গান ছাড়াও ছবি হিট হয়, এটা নিয়ে কোনো, কিন্তু মানে সিনেমা নিয়েই আপনি জন্মেছেন, সিনেমা নিয়ে, হ্যাঁ, বড় হওয়াটা, ছোটবেলাটা একদম আমি সিনেমার সাথে। সিনেমার সাথে আমি ভেতরে দাঁড়িয়ে দেখতাম যে কখন লোক সিগারেট খেতে বেরিয়ে যাচ্ছে, বুঝলাম ছবিটা গেল, যে কতবার যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই থাকে কি যে একটা স্টোরি আসে, তারপর প্রডিউসার দেখেন, সেখান থেকে স্ক্রিপ্ট রাইটিং এ যায়, তারপর আপনাদের ক্ষেত্রে আপনারা গল্পটা আগে নিজেরা বানান। নিজেরাই, একদম একদম গল্পটা নিজেরা, মানে হয়তো মানে বলতে দ্বিধা নেই, কনসেপ্টটা সব আমারই, আইডিয়া থেকে শুরু করে গল্পের সব আমার। আচ্ছা, স্টোরি স্টার্টেড ফ্রম ইউ, আপনার ব্রেন থেকেই শুরু হয়। এক্সেপ্ট টনিকটা অভিজিতের আইডিয়া ছিল, ওটা ওর সাথে, আমার সাথে অভিজিতের ফার্স্ট ছবি। আদারওয়াইজ সবকটাই আইডিয়া, মানে গল্পের কনসেপ্টটা আমার। ধরো পরে যে ছবিটা আসবে সেটাও কনসেপ্টটা অলরেডি তৈরি করেছি। আচ্ছা, এবার দেন ওইগুলো নিয়ে স্ক্রিপ্ট রাইটিং, তারপর প্রিপারেশন। শুটিং কিরকম সময় লাগে আপনাদের? শুটিং আমার ছবিতে একটু শুটিং এর সময় লাগে, এটা ঠিক, কারণ আমি ওই 12-13 দিনের ছবি করব এরকম ভাবতে পারি না, কারণ আমি একটু লার্জ স্কেলের সিনেমাটা দেখাতে চাই বা ভালোবাসি। মানুষজন ধরো একটা, তুমি ধরো আইনক্সে সিনেমা দেখতে যাচ্ছে, 400-500 টাকার টিকিট। এবার 500 টাকার টিকিট মানে একটা ফ্যামিলি গেলে, ধরে নিলাম একটা ফ্যামিলিতে 3 জন আছে, মানে 1,500 টাকা, যাতায়াত খাওয়া নিয়ে 2,000 টাকা। 2,000 টাকার প্রোডাক্ট তো আমায় দিতে হবে। তো আমার somehow মনে হয়েছে যে এরকম 14-15 দিনের শুট করে হয় না, মানে একটু তোমাকে লার্জ স্কেলে ভাবতে হবে। ধরো আমরা প্রজাপতি 2 তে আমি লন্ডন না করে অন্য কোথাও করতে পারতাম, কিন্তু somehow আমার মনে হয়েছিল যে গল্পটা এমনভাবে গেছে, লন্ডনটা মানুষ দেখতে ভালোবাসবে, আর বাঙালির লন্ডনের প্রতি একটা প্রেম আছে, একটা প্রীতি আছে, যে কোথায় না লন্ডন, হ্যাঁ, যে সবাই জানে লন্ডন যেরকম। সুতরাং লন্ডনটা আমরা সেইভাবে দেখাবো বলেই আমি লন্ডন না করে ছবির বাজেট কমাতে পারতাম, দিন কমাতে পারতাম, কিন্তু আমি কখনো কম্প্রোমাইজ করি না কোনো ব্যাপারেই করি না। শুটিং এর সময় আপনিও যান? সব সময় শুটিং এর সময় নয়, শুরু নয়, আমি সারাক্ষণ আমি স্ক্রিনে মনিটরে বসে থাকি। কমিটমেন্ট, আপনার কমিটমেন্টটা দেখে আমার মনিটরে থাকি, যে আমার যদি কোনো জায়গাটা ভালো না লাগে, আমি সঙ্গে সঙ্গে অভিজিৎকে বলি বা দেবকে বলি, যেটা আর একবার শুট কর, ওটা মনে হচ্ছে আর ঠিক হচ্ছে, এটা আমি বলি আর কি, এবং ওরা শুনে, ওরা আমাকে খুব জানে, মানে, যাই বলো না। ধরুন দেব তার সাথে তো আপনার অনেকগুলো কাজ হলো। এখন হি ইজ আ মেগাস্টার, সুপারস্টার, আপনি যাই বলেন না কেন, মানে হিউজ পপুলারিটি, এবং তার পিছনে আপনার প্রডিউস করা সিনেমাগুলোর ভূমিকাও কম না। আপনার ওর সাথে কাজের এক্সপিরিয়েন্স বলুন বা ওর এই সাকসেস বলুন, আপনার ওকে নিয়ে মতামত কি? দেবের মতো, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেকদিন হয়ে গেল তো, মানে আমরা তো ফ্যামিলি, মানে হি ইজ লাইক মাই সান, মানে ও সেটা নিজেও জানে, বলেও, মানে ওর উপর আমার অনেক রাইট আছে, বকি ঝড়ি মারি এরকম, এরকম, হ্যাঁ, যে ও আর ওরকম ভালো ছেলে হয় না, মানে ও আমার কাছে কখনো বড় হবে না হয়তো, ও আমার কাছে ছেলে, আর খুব ইমোশনাল, এটাও ফ্যাক্ট, কিন্তু ও সত্যি ভালো ছেলে। ও ইমোশন তো অভিনেতাদের জন্য ভালো, পলিটিশিয়ানদের জন্য ভালো কি? না না, ও হয়তো ইমোশনাল বলে আরো ভালো পলিটিশিয়ানও হয়ে গেছে, যেটা করে মন থেকে করে, আচ্ছা, যে মাথা থেকে কাজ করে না কিছু। তো যাই হোক, ওকে, ও যেটা হচ্ছে ওর ডেডিকেশনটা না, মানে এই পরের জেনারেশনের কাছে শেখা উচিত, যে একটা মানুষ একটা কাজ করতে গেলে কি কি করতে হতে পারে, মানে ও তো সুপারস্টার, ও তো অনেক কিছু নাও করতে পারতো, কিন্তু ও তোমার দরকার হলে তোমাকে এক গ্লাস জল এনে দেবে, বা তোর শুট হচ্ছে, কারোর যেটা দরকার হলো, তুমি দাঁড়িয়ে আছো, চেয়ার এনে দেবে, তুমি বসো, মানে এগুলো হচ্ছে ও মানুষ হিসেবে কত বড়। আর একটা ছবি যখন ওর কাছে আমরা ফেলি, যে আমরা বলি যে গল্পটা এই হচ্ছে, ও গল্পের ভেতর পার্ট নেয়, যে তখন বলে না এই চেঞ্জেস করো, সবকিছুই করে, আর ও না পুরো গল্পের ভেতর ঢুকে যায়। মানে আমি আমি তোমার একটা কথা বলছি, যে মিঠুনদা তো বিশাল বড় অ্যাক্টর, মানে আমার কথাটা বলাটাই আমার অন্যায়, উচিত নয়, যে মিঠুনদার মতো আমরা লাইফে দুটো সুপারস্টার দেখেছি, আমার লাইফে
যে একটা অমিতাভ বচ্চন আর একটা মিঠুন চক্রবর্তী। তারপরে অনেকেই এসেছেন, কিন্তু সেই অর্থে সেই ক্যারিশমা এই দুজনেই পেয়েছিলেন। আর মিঠুনদা তো দুর্ধর্ষ অ্যাক্টর একটা। লন্ডনে আমরা স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনের একটা নদীর ধারে শুট করছিলাম। একটা সিন আছে, মানে প্রজাপতি 2 এর কথা বলছি। প্রজাপতি 2 এর একটা সিন আছে, মিঠুনদা আর দেব। দেব বসে আছে, মিঠুনদা এলেন। মানে ওটা ওয়ান শট ওকে করেছিল। সিনটা পুরো মিঠুনদার ছিল। কিন্তু দেব কি করে দিয়ে গেল না, আমরা সবাই তার যে মানে ওখানে যারা ছিল সবাই হাওয়া করে কাঁদছে, মানে ওখানেই। তারপর তো পর্দায় পড়ে যে লোক কেঁদেছে, আমি তো নিজেই দেখতে পেয়েছি, তোমরাও জানো যে দেব নিজেকে এই লেভেলে নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে নিয়ে গেছে না, নিয়ে যাচ্ছে। প্রত্যেকদিন ও নিজেকে ইম্প্রোভাইজ করছে, প্রত্যেকদিন। মানে ওর যে খিদে, যে ভালো সিনেমা করার খিদে, ও সিনেমা ছাড়া জীবনে কিছু ভাবে না, যে ঘুম থেকে উঠে সিনেমা, ঘুমোতে যায় সিনেমা। মানে এটা এই পরের জেনারেশন শেখা উচিত যে ভালো কিছু করতে গেলে যে কি কতটা একটা ডেডিকেশন লাগে। কতটা ডেডিকেশন লাগে একটা জিনিসের প্রতি। আর আপনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে অনেকটাই বললেন, আমি তাও জিজ্ঞেস করব, অ্যাক্টর মিঠুন চক্রবর্তী, আপনি ওই সাইন করা শুটের ডেট দেওয়া এই অবধি বললেন, তারপরেরটা আমি জিজ্ঞেস করবো যে অ্যাক্টর মিঠুন চক্রবর্তী অ্যান্ড দ্য শুটিং এক্সপিরিয়েন্স উইথ হিম, আপনার তার সাথে শুটিং এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল, আর আপনার এই এক্সপিরিয়েন্সের পর আপনি নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন যে কেন তিনি এত বড় অভিনেতা। এটা হচ্ছে মানে মিঠুন চক্রবর্তীর সাথে প্রথম আমি বলেছি যে কাজ করাটা আমার খুব মানে আমি খুব ব্লেসড বাই দ্য গডস এবং আমার বাবা মা, যে আমি মিঠুন চক্রবর্তীর মতো একজন মানুষের সাথে কাজ করতে পেরেছি। মিঠুনদার কাছে যেটা শেখার হচ্ছে, যতক্ষণ সেটে তুমি আছো তুমি অ্যাক্টার, তার বাইরে কিন্তু ও সবাই সাথে মিশে যায়। আর মিঠুনদার সিনসিয়ারিটি আমি ওরকম কারুর দেখিনি, যে সকাল 9টায় কল টাইম, 9টা বাজতে 10-এ ঢুকে যাবে ইচ অ্যান্ড এভরি ডে। এতগুলো দিন গেছে, এত হয়েছে, রাত 3টে 2টোয় শুতে যাচ্ছে, অসুবিধা নেই, সকাল 6টায় কল টাইম, ঠিক 6টা বাজতে 10-এ। মানে একদিন আমারও লজ্জা লেগে গেছিল, অভিজিৎ তো দেরিতে এসেছি, আমরা দেরিতে গেছি, মিঠুনদা বসে আছেন। মানে এটা শিক্ষণীয়, প্রত্যেকটা শিল্পীর এখনকার দিনে শেখা উচিত যে সিনেমাকে সিনেমার মতো সম্মান জানাতে হয়। হ্যাঁ, এটা সত্যি, মানে এখন তো আমরা শুনি হামেশাই যে অমুক একটা দেরি করে আসছেন 1 ঘন্টা 2 ভাবা ঘন্টা। যায় না, যে মানে আনবিলিভেবল। এবার আর একটা জিনিস যেটা শেখার, তুমি সুন্দর তো ভ্যানিটি ভ্যান থাকে, আমরা ধরো বাইরে শুট করছি, তা ওর সেটে বসে থাকে। তা আমি বললাম যে, আর বিটুদার সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে। ও আমায় দাদা বলে, আমিও দাদা, আমার থেকে যে অনেক বয়সে বেশি, কিন্তু আমাকেও দাদা বলে, আমিও দাদা বলি। আর আমাদের দুজনের মধ্যে খুব ভালো মানে মজা হয়, পেছনে লাগা হয়, এরকম চলে আর কি। আর দেব তো সারাক্ষণ ওর পেছনে লেগে যাচ্ছে, বিটুদার এই করে যায়। তা আমি বললাম, দাদা তুমি ভ্যানে যাও না, এখন তো ব্রেক আছে। তা বললো না, ও তখন আরো 2-1 জন শিল্পী ছিল ওই ইয়েতে, তাদের সাথে বসে বললাম একটু মুড়ি খাওয়া। ও মুড়ি খাচ্ছে, বসে ওদের সাথে বসে মুড়ি খাচ্ছেন। তারপর আমাকে আবার শর্টটা দিয়ে এসে তো আমি বললো যে, কেন আমি ভ্যানে যাই না জানো? আমি ওখানে বললাম না, এরা যাদের সাথে আমি অভিনয় করছি, ওরা ওদের ভয় ভাঙানোর জন্য। ওরা মিঠুন চক্রবর্তীর সাথে শর্টটা দেবে, ওরা যাতে ভয় না পায়, আর তার আগে আমি ওর সাথে ক্লোজ হয়ে গেলাম। মানে ও সিনেমাটা নিয়ে কতটা ভাবে, একদমই তাই। মানে উনি তো শর্ট দিয়ে চলে যেতে পারতেন। হ্যাঁ, তুমি অভিনয় করবে ওনার সাথে, তুমি যাতে ভয় না পাও, ঘাবড়ে না যাও, তোমাকে কমফোর্ট জোনে নিয়ে আসার জন্য ও তোমার সাথে বসে মুড়ি খেলো, কিছুটা টাইম পাস করলো, করে তারপর বেরিয়ে। অ্যাক্টরদের বা শিল্পীদের কথা বলতে গেলে তো এখন সন্ধ্যা হয়ে যাবে। আমি আরেকজনের কথা জিজ্ঞেস করছি, আমার পডকাস্টেও এসেছিলেন অনির্বাণ চক্রবর্তী, অধ্যাপক ছিলেন, এখন অ্যাক্টর হয়ে গেছেন। রিসেন্টলি জাস্ট কয়েকদিন আগেও দেখা হয়েছিল। অনির্বাণ দার সাথে তো আপনার দারুণ একটা বেশ কয়েকটা কাজ রয়েছে, ওর সাথে এক্সপিরিয়েন্স কিরকম? দারুণ, অনির্বাণ একটা ব্রিলিয়েন্ট অ্যাক্টর, আর খুব ভালো মানুষ, সবচেয়ে কথা খুব ভালো মানুষ। আর ও ওই অভিনয়ের বাইরে কিছু জানে না। ও যখন ধরো প্রধানে আমরা 18 না 19 দিন আমরা নর্থ বেঙ্গলে ছিলাম একসাথে প্রধান শুট করার সময়, মানে ওর পুরো টাইমে যাবে, টাইমে আসবে, আর লেট নাইট
পার্টিতে নেই, খাওয়া দাওয়া করবে ঘরে। আমরা বলি যে আমি দেব, অভিজিৎ বলছি আরে আর বসো না। ও না, ওকে বসানো মুশকিল আছে। ও অভিনয়ের বাইরে কিছু জানে না, কিন্তু দারুণ মানে ব্রিলিয়েন্ট একদম। আচ্ছা। মানে ও তো প্রজাপতি 2 তো আমার সাথে লন্ডনে ছিল। হুম। ইনফ্যাক্ট আমি আরো একসাথেই ফিরেছিলাম। দারুণ। কিন্তু ওর ফোকাসটা হচ্ছে কাজ। হুম। ও আড্ডাও মারবে না, কিছুই করবে না। ওরা ধর আমরা বসে আছি, কফি খাচ্ছি, ভালো কফি খেলো, কিন্তু ওইটুকুখানি, তারপরে খেয়ে আবার ওর নিজের জগতে চলে যায়। আচ্ছা, তো ফোকাসড অন। হ্যাঁ, ও একদম ফোকাসড অন হিজ ওয়ার্ক একদম। আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে ধরুন আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে ফিল্মের সাথে একটা খুব ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে মিউজিক। আপনি একজন বাংলা ফিল্মের প্রথিতযশা প্রডিউসার হিসেবে আপনি কি মনে করেন যে ধরুন ফিল্ম এবং মিউজিক, একটা ফিল্ম হিট করাতে বা একটা ফিল্ম চলতে মিউজিকের অবদান কতটা? না, একটা সিনেমা হিট করাতে মিউজিকের একটা অবশ্যই অবদান আছে। অবশ্যই মানে অবশ্যই আছে। হুম। যে একটা গানটা ভালো হওয়া দরকার। গান ছাড়াও ছবি হিট হয়, এটা নিয়ে কিন্তু গানটা হলে আরো বেটার হয় ছবিটার বেটারমেন্টের জন্য। মানে আমি খুব ফরচুনেট যে আমি ধরো অনুপম, হুম। অনিন্দ্য থেকে শুরু করে সবাই সাথে কাজ করেছি। ইদানিংকালে আমি রথিজিতের সাথে কাজ করলাম। রথিজিতকে আমার ছবিতেও ডেবিউ করলো, আমি প্রথম নিয়ে এলাম আচ্ছা। সিনেমায়। এটা হুম। এটা আমি আমার খুব গর্ব যে আমি রথিকে সারেগামা বলে। 2 সিনেমা। আর রথি খুব ভালো ছেলে, ও খুব ভালো ছেলে। আমার ছবিতে আমার হাত ধরেই প্রথম এলো। আর জিতের সাথে আমি দুখানা কাজ করেছি, এর আগে টনিক করেছি প্রজাপতি। আর জিৎ গাঙ্গুলির যা ডেডিকেশন আছে না, মানে এটাও লোকের কাছে শেখার। কিরকম? ধরো এই প্রজাপতি 2 যে ও গান করেছে, এত ভালো গান, প্রত্যেকটা গান পপুলার। ওর মধ্যিখানে একটা খারাপ ফেস যাচ্ছিল। ও সে জায়গায় অনেক জায়গায় ইন্টারভিউতে বলেছে যে আমাকে কেউ কাজ দিচ্ছিল না। হুম। ও সব জায়গায় বলেছে যে তো দাদাই আমাকে আবার নিয়ে আসে। তো আমি জিতকে বলেছিলাম যে জিৎ, তুমি জিৎ গাঙ্গুলি, হুম। যে তুমি প্রজাপতি 2 কাজ ছবিতে মিউজিক দেবে, তুমি জিৎ গাঙ্গুলি, তোমার সেই জায়গাটা আবার দেখিয়ে দিতে হবে যে জিৎ গাঙ্গুলির জন্যই বাংলা সিনেমার ওরকম রমরমের যুগটা ছিল। আজকে ধরো জিৎ, দেব, প্রসেনজিৎ অনেক ছবি করেছে, ছবি সুপার ডুপার হিট, তাতে জিৎ গাঙ্গুলির বিশাল বড় বিশাল অবদান। অবদান কারণ আছে। মানে পরাঞ্জয় সেই থেকে শুরু, হ্যাঁ, গানগুলো এখনো চলে। এখনো চলে, এখনো বাংলা সিনেমার গানকে আবার নতুন জায়গায় নিয়ে আসে। হুম। তখন মানে ও এত সিনসিয়ার ওর কাজের প্রতি। ও 18 দিন আমার অফিসে এসেছে, একটা জিৎ গাঙ্গুলি বম্বে থেকে এসে এই প্রজাপতি 2 গান করে 18 ডেজ। আমি, জিৎ, দেব, অভিজিৎ, প্রসেন, প্রিয় যারা লিখেছে সব মানে দিনের পর দিন সিটিং করেছি যে এই গানটা পছন্দ হচ্ছে না, এটা হচ্ছে লাইক না। সিনেমা আপনি মিউজিকটাতেও এতটা ডেডিকেটেডলি হ্যাঁ, না আমার থাকেন। ভালো লাগে, ভালো লাগে, মানে পুরো এন্টার প্রোডাকশনটাতেই আপনি থাকেন। হ্যাঁ, পুরো এটাই ভালো লাগে আমার, কারণ এটা না, কোথাও কি আপনার মনে হয় না যে ধরুন মানে ইন দ্য হিস্ট্রি অফ বেঙ্গলি ফিল্ম, তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে বাংলা সিনেমা স্পেসিফিক্যালি, যেহেতু বাঙালি গান ভালোবাসে, যে এই ফিল্ম বা এই প্রডিউসারদের একটা খুব ইম্পর্টেন্স রয়েছে যে গানের ক্ষেত্রেও কিছুটা অবদান রাখার। গান শুনতে ভালো, আমি গান গাইতে পারি না, কিন্তু গান শুনতে ভালোবাসে, গান শুনি আমি। হুম। আমার মনে হয় যে এই গানটা ভালো, এই গানটা খারাপ, সেইভাবে তৈরি। আর তোমাকে একটা কথা আমি বলেছিলাম না যে সিনেমা হলে আমার জন্ম। হ্যাঁ, 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 রাইট, রাইট। সিনেমাটা হয়তো আমি একটু আধটু জানি বা বুঝি, হুম। কারণ আমি তো ছোটবেলা থেকে সিনেমা হলে বড় হয়েছি। আমাদের বাড়িটা, আমি বারুইপুরের ছেলে। হুম। বাড়িতে আমার দাদুর সিনেমা হল বারুইপুর শো হাউস। সেই সময় মানে ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দ্য লার্জেস্ট হল, বাংলা সিনেমা চলতো, 904 ক্যাপাসিটি। হুম। আমি ঘুম থেকে উঠে দেখেছি যে শত্রু, গুরু দক্ষিণা, এইসব ছবি মানে সকাল 6টা থেকে লাইন, মানে ভাবাই যায় না। মানে সিনেমা নিয়েই আপনি জন্মেছেন। সিনেমা নিয়ে, হ্যাঁ, আমি বড় হওয়াটা, ছোটবেলাটা একদম আমি সিনেমার সাথে। সিনেমার সাথে। আমরা টিকিট কাউন্টারে বসতাম, আমি লোক বসিয়েছি সিটে, আমি মেশিন চালিয়েছি, আমি ভেতরে দাঁড়িয়ে দেখতাম যে কখন লোক সিগারেট খেতে বেরিয়ে যাচ্ছে, হুম। বুঝলাম ছবিটা গেল। যে কতবার যাচ্ছে, মানে এগুলো মোটামুটি আমার একটা ছোট আপনি থেকে। বলছিলেন যে আগে দেখতাম যে লোকে ব্রেকের আগে কতবার স্মোক করতে যাচ্ছে, এখন দেখি মোবাইল ঘাঁটছে কিনা। মোবাইল ঘাঁটছে কিনা, যে হলে ঢুকে দাঁড়িয়ে দেখি যে যখন মোবাইল ঘাঁটে যে প্রবলেম হচ্ছে, আর না দেখলে থ্রু, এরকম আর কি।